সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে বেলুন উড্ডয়ন করে বৃক্ষ মেলা লালমনিরহাট 2026-এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান অতিথি। আমরা করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরো আনন্দময় করে তুলি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অনুষ্ঠান স্থলের দিকে, মঞ্চের দিকে এগিয়ে আসছেন। লালমনিরহাট জেলা বৃক্ষ মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলোকিত লালমনিরহাট আন্দোলনের রূপকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান সেনাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, লালমনিরহাটের সুযোগ্য জেলা প্রশাসক, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, বিশেষ করে আমার শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আলোচনা অনেক হয়েছে, আমি আলোচনার গভীরে যাব না। আমি একটু সিদ্ধান্ত নিতে চাই। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কি ওই শপথটা নিতে পারি কিনা, যারা এখন পর্যন্ত আমরা গাছ বা বৃক্ষ রোপণ করি নাই, আগামী এক সপ্তাহের মধ্যে আমার বাড়ির আঙিনায়, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার অফিসের প্রাঙ্গণে আমরা একটি করে বৃক্ষ লাগাবো কিনা, এটা আগে জানতে চাই। কয়জন হাত উঠিয়েছেন? একটু ছবি নিয়ে রাখো সবাই। আমি একটু ভিন্ন মাত্রার বক্তব্য রাখবো, কারণ গতানুগতিক কথা বলবো না। তাহলে আমরা সবাই শপথ নিলাম যে আমরা সবাই একটি করে গাছ লাগাবো। গাছ সবাই হাত নামিয়ে ফেলি। গাছটা কার কাজে লাগবে? সেটা তো প্রকৃতির ভারসাম্যের জন্য গাছ কি কাজে লাগে, কি উপকারিতা, অক্সিজেনের কি প্রয়োজন, এগুলো বিশদ আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে যে আপনি লাভবান হবেন, আপনি যে একটা সম্পদ রোপণ করলেন মনের অজান্তে, সেটি যখন এই বৃক্ষটা বড় হয়ে উঠবে তখন আপনি বুঝতে পারবেন। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে হতদরিদ্র লোক বসবাস করে, আমি সেখানে বক্তব্য দিয়েছি। গত বছর আমি প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের কাছে বৃক্ষ বিতরণ করেছিলাম। তখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি নাই। এবার তো আমার মহাপরিকল্পনা রয়েছে। আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের হাতে গাছ দিব। যদিও বলা হয়েছে 1 স্টুডেন্ট 1 ট্রি, এটা একটা পরিকল্পনা আমাদের আছে। তার বাইরেও আমি সহযোগিতা করব। সেখানে আমি কি বলতাম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলতাম, অভিভাবকদের, যে আপনার মেয়েটা যখন ভূমিষ্ঠ হবে, আপনি যদি সেই সঙ্গে তার উদ্দেশ্যে একটি বৃক্ষরোপণ করেন, ধরে নিয়ে একটি মেহগনি গাছ রোপণ করেছেন, আপনার শিশু সন্তানটা যখন ধীরে ধীরে বেড়ে উঠবে, একসময় তার বিয়ে দেওয়ার প্রশ্ন দেখা দিবে। তখন এই অর্থ কষ্টের কারণে আপনি নানান লোকের বাড়িতে যান, যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি 5টা গাছ যদি লাগান, ওই মেয়ের বিয়ে দেওয়ার সময় এটা সবচেয়ে বেশি সাপোর্ট দিবে আপনাকে। কিন্তু আমাদের কিছু সামাজিক অনাচার বলি, অবহেলা বলি, এগুলো আমাদের সকলের ভিতরে কিছু কাজ করে। কিরকম করে? এই যে আমরা মিশন মোড় থেকে সার্কিট হাউস, রেল স্টেশন পর্যন্ত আমরা সড়ক বাতি লাগালাম। আমি বললাম আইল্যান্ডের মধ্যে গাছ লাগাতে হবে, সুন্দর করে, সুন্দরভাবে গাছ লাগিয়ে দিলাম। পরের দিন এসে দেখি সমস্ত গাছের মধ্যে একটা করে গরু বরাদ্দ করা হয়েছে, ছাগল বরাদ্দ করা হয়েছে। তাহলে লাভ, যারা এটা
নষ্ট করার ব্যস্ততায় থাকেন তারা পরিবেশের শত্রু, আমি মনে করি আমাদের সবারই শত্রু। গাছ লাগালেই আমাদেরকে ফেন্সিং দিতে হয়, খোর যেটাকে আমরা বলি। কেন দিতে হবে বলে? এই যে 25 কোটি গাছ লাগার যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, বিভিন্ন জায়গায় গণমাধ্যমের কর্মীরা আমাকে জিজ্ঞাসা করে যে গাছ তো লাগিয়েছেন, কতটা গাছ রক্ষা করতে পেরেছেন? এটা তো একটা ভাইটাল কোশ্চেন, করতেই পারে। কারণ আমরা আমার বাড়ির পাশে গাছ লাগিয়েছি, রাতের বেলা গাছটাকে উঠিয়ে নিয়েছি, অথবা গাছটা গরু ছাগল দিয়ে নষ্ট করে ফেলেছি। মনে হচ্ছে যে এই গাছটাই তার সবচেয়ে বড় শত্রু। যারা শত্রু চিনতে পারে না, বন্ধু চিনতে পারে না, তাদের নাগরিক দায়িত্ব কতটুকু? পৃথিবীতে কোথাও গাছ লাগায় ফেন্সিং দেয় আমি কোনো দেশে দেখিনি। আমাদের দিতে হয়, এবং লাগানোর সময় বলা হয় যে শক্ত দিবেন, শক্ত। কেন দিতে হবে? আপনার যদি নাগরিক দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে আপনি আপনার বাড়ির পাশে গাছটাকে সকালবেলা পানি যেমন দিবেন, যদি পোকামাকড় লাগে সেটাকে যত্ন করবেন, গাছটা বেড়ে উঠবে। সে কাজটা আমরা করি না। এখন 25 কোটি গাছ আমরা লাগাবো 5 বছরে, এবছর 5 কোটি গাছ লাগাবো, আর 5 কোটি গাছের মধ্যে যদি 3 কোটি গাছ নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এটা ঘোষণা করেছেন, সেটি কেমনে বাস্তবায়ন করবো আমরা? সেজন্য আজকে আর একটা শপথ নিতে হবে যে গাছে বিনষ্ট হয় এমন কোনো কাজে আমরা কেউ জড়িত হব না। যে রাজি আছেন সবাই? কয়জন? মাত্র 7 জন। আমি বললাম গতানুগতিক বক্তব্য দিব না আমি, তাহলে গাছগুলো বেড়ে উঠবে। আর ওই যে স্পেশাল বললেন যে লালমনিরহাট শহর অনেকটা বসবাসের উপযোগী, এটার পিছনে কারণ হলো এটা রেলের শহর ছিল। অনেক আগের থেকে অনেক বিশাল বিশাল গাছ এখানে রোপণ করা হয়েছে, সেগুলো অনেক বড় হয়েছিল। সেই গাছের আলো বাতাসে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, কিন্তু এটা যথেষ্ট নয়, আরো গাছ লাগাতে হবে আমাদের। ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমিক্স বলা হচ্ছে, ইকোনমি আমাদের। এই যে নার্সারির মালিকরা রয়েছে, এটা একটা কর্মসংস্থানের জায়গা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই, পেট্রোনাইজ করা হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে 10,000 নার্সারিকে সহযোগিতা করা হবে। কেন? ওখানে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। সবুজে ঘেরা বাংলাদেশ তৈরি করতে গেলে এই নার্সারি থেকে বেসরকারি উদ্যোক্তাকে আর সবচেয়ে বেশি সফল করতে হবে। এখানে বন বিভাগের কর্মকর্তারা রয়েছে, বলতে আমার দ্বিধা নেই। আমাদের আর একটা অভ্যাস রয়েছে, জন্মগত বলি, পারিবারিক সামাজিকভাবে বলি, সরকারি মাল দরিয়া মেঢাল। অর্থাৎ সরকারি যতগুলো গাছ আমরা রোপণ করি সেটি সবাই কেটে নেওয়ার জন্য ব্যস্ত হই। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রচুর বনভূমি, কিন্তু সবসময় অভিযোগ হয় বনের গাছ উজাড় হয়ে যাচ্ছে। তাহলে ওখানে দুর্নীতিবাজ লোক জড়িত রয়েছে, কিছু সন্ত্রাসী লোক জড়িত রয়েছে, কিছু রাজনৈতিক লোক জড়িত রয়েছে, যার কারণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই যে মজ্জাগত ধারণার পরিবর্তন আনতে হবে আমাদের। সুন্দর বাংলাদেশ, ভালো বাংলাদেশ যদি করতে চাই, তাহলে সকলকে আগের ভাবনা থেকে সরে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কথা, তার চলন, তার বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখছেন। যেহেতু তার ক্যাবিনেটে আমি কাজ করি, আমি বুঝতে পারি উনি কেমন কাজের লোক, কেমন কাজ দেখতে চায়, কেমন বাংলাদেশ করতে চায়। অতীতের যে কোনো সরকারের প্রধানের সঙ্গে তারেক রহমানের অনেক পার্থক্য রয়েছে, কিন্তু উনি শুধু বলার জন্য বলেন না, উনি করবেন, করার চেষ্টা করছেন। আমি বেসরকারি নার্সারি থেকে বলবো, এখানে কয়েকটা নার্সারি অংশগ্রহণ করেছে আমি জানি না, এখানে রাসেল মনে হয় সম্ভবত বক্তব্যে বলল যে এটি সন্ধ্যার পরে যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাহলে জনসমাগম ভালো হবে, গানও শুনবেন, গাছও নিয়ে যাবেন। আমি ডিসি সাহেবকে বলেছি ইতিমধ্যে যে শিল্পকলা একাডেমিকে বলে প্রতিদিনে অন্তত ছোট্ট আকারে হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে যেন অব্যাহত রাখা হয়। আর ওরা বলেছে যে তাদের বসার কোনো স্থান নেই। আমাদেরই তো ছিল না, ঘর ছিল, বাড়ি থাকতে পারিনি, ছেলে ছিল, দেখা হয়নি।
বউ ছিল, ফোনে কথা বলতে পারিনি, চেকিং হয়েছিল। এই অবস্থার একটা পরিবর্তন হয়েছে এখন। সুতরাং আমি মনে করি তাদের যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে সমবায় দিক থেকে, তারা এই জায়গা দেখবে, আমার পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দেব আমি। আর আমি মনে করি আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমি শুধু চাবো লালমনিরহাটের যে সমস্ত নার্সারি রয়েছে তারা আমাকে তাদের গাছের একটা পরিসংখ্যান আমাকে দিবে, ফলজ এবং বনজ ঔষধি কি পরিমাণ গাছ তারা আমাকে সরবরাহ করতে পারবে। আমি আমার পক্ষ থেকে সেই গাছগুলো ন্যায্য মূল্য ক্রয় করে আমি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেব। তাহলে এখানে কয়টা কাজ হচ্ছে? নার্সারিরা প্রমোট হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীরা বিনা পয়সায় গাছ পাচ্ছে, আমাদের পরিবেশের ভারসাম্য তৈরি হচ্ছে। সব মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা করতেছি। কথা বিশেষ করে আমি আবার আলোকিত লালমনিরহাটের আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে। এটি একদিনে সমাপন হবে না। আলোকিত লালমনিরহাট শুধু মাদকের বিরুদ্ধে নয়, জুয়ার বিরুদ্ধে নয়, যৌতুকের বিরুদ্ধে নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে নয়। আলোকিত বলতে সব কিছু মিলে আলোকিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা, সেইটা যখন আমরা 100% সাফল্যমণ্ডিত হব, তখনই হবে লালমনিরহাট আলোকিত। আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, তবে ওই দিন আমি তৈরি করতে পারবো লালমনিরহাটবাসীর জন্য কোনো এক পূর্ণিমার রাতে আমরা আমাদের দরজা খুলে বাইরে থাকবো, কোনো চোর কোনো গৃহস্থের বাড়িতে ঢুকবে না। সেটা আমরা উৎসব আকারে উদযাপন করব। সেটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মিডিয়া প্রচার করবে যে আজকের পূর্ণিমা রাতে লালমনিরহাটের সকল লোক রাস্তাঘাটে বেড়াচ্ছে, ঘর উন্মুক্ত রয়েছে, চোর নাই। এই যে ছোট ছোট যে চুরিগুলো হচ্ছে, এটার পিছনে হলো মাদক। এসির লাইন কেটে নিয়ে যাচ্ছে, টিউবওয়েলের হেড নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। মাদকে যখন আক্রান্ত হয়ে যায়, তখন বাবা মাকেও তারা অপমান করে টাকার জন্য। এই কারণে তারা এই সমস্ত ছোট ছোট চুরির মধ্যে জড়িত হয়েছে। আইন শৃঙ্খলাকে যদি ভালো করতে চাই, তাহলে আমরা সঠিক জায়গায় কাজ শুরু করেছি। এই কাজে আমি সকলের সহযোগিতা চাই। লালমনিরহাটের অবকাঠামো, শিক্ষার অবকাঠামো, স্বাস্থ্যের অবকাঠামো, এগুলো নিয়ে আপনারা খুব বেশি বিচলিত হবেন না। সবেমাত্র বাজেট পাস হয়েছে, ইনশাল্লাহ ধীরে ধীরে আমি সব কিছু করব। আমার সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন হবে। আপনারা সামাজিক পারিবারিক বন্ধনটাকে সুদৃঢ় করবেন, ছেলেমেয়েদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, ছেলেমেয়েরা কোথায় কি করে এটি একটু নজরদারির মধ্যে রাখবেন, তাদেরকে আদর করবেন, সোহাগ করবেন, তাদের অভাবগুলো বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু ভিডিও আমাদেরকে খুব আহত করে, যেমন দুই একটা মাদ্রাসার খবর আমি জানি, বাচ্চাদেরকে যেভাবে লাঠি পিটার করে, এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া যাবে না। ওরা অবুঝ, ওরা সুন্দর, ওরা নিষ্পাপ, ওদের চাহিদা কি, ওরা কি বলতে চায় আমাকে সেটা শুনতে হবে। আমরা যদি না শুনে লাঠি পিটা করি, সেটা আমি মনে করি এটা কারো পক্ষেই করা উচিত হবে না। এবং এই ধরনের যদি ফৌজদারি অপরাধ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো মাদ্রাসা, এতিমখানায় করা হয়, এসপি সাহেবকে আমি বলে গেলাম তাৎক্ষণিক মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতার করবেন। এই বাংলাদেশের জন্য না, এরাই তো ভবিষ্যৎ, এদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিকভাবে যাতে পরিচালিত হয়, শিক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে, সে ব্যাপারে আমরা সবাই কাজ করব। শিক্ষাক্ষেত্রে অনেক দুর্নীতি, সেগুলো বললে অনেক সময় লাগবে, বলবো না। আমি মনে করি ওই দিনের অপেক্ষায় আমি আছি। কোনো সরকারি কর্মকর্তার, কর্মচারী, কোনো অফিসে কোনো দুর্নীতি, ঘুষ আমরা ভবিষ্যতে বরদাস্ত করব না। কোনো ধরনের অন্যায়ের সঙ্গে কেউ জড়িত থাকতে পারবেন না। আপনাকে সরকার নির্দিষ্ট বেতন দেয়, সেই বেতন নিয়ে আপনি সুখী থাকেন। এর মধ্যে শিক্ষা বিভাগের অনেক অভিযোগ আসতো আমার, আমি সেগুলো তদন্ত করে দেখছি। কিন্তু আমি সহজে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করব না। আমি প্রথমে বলবো, যারা সংশোধন হবে তাদের পাশে আমরা থাকবো, সহযোগিতা দিয়ে দেব। যারা মনে করবে যে আমি অন্ধকারে ঘুষ লেনদেন করছি, উনি জানেন না, তারা ভুলের সঙ্গে বসবাস করে। সব খবর আমার কাছে থাকে, সব খবর আমি সংগ্রহ করি। সুতরাং আমি মনে করি আজকে বৃক্ষ মেলার মধ্য দিয়ে যে সবুজ লালমনিরহাট আমরা তৈরি করব, সারা বাংলাদেশ তৈরি হবে, তার মধ্যে যাতে অপরাধগুলো ধীরে ধীরে কমে যায়, তাহলে বৃক্ষ লাগার মধ্যে আমাদের সার্থকতা তৈরি হবে। এই আহ্বান রেখে
আজকের এই বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই।